হ্যালো সিজন আসসালামু আলাইকুম। আমরা আজকে আলোচনা করব কিভাবে অর্থ না জেনেও ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজে 5 আউট অফ 5 পাওয়া যায়। আমি বিশ্বাস করি তুমি যদি ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ইনশাআল্লাহ ডেফিনিটলি তুমি 5 আউট অফ 5 পাবাই। তাই কথা না বাড়িয়ে আমরা চলে যাই মূল আলোচনায়। তোমরা যারা 2025 পরীক্ষা দেবে অথবা শর্ট সিলেবাস প্রকাশিত হওয়ার পর থেকে ইউজ অফ ফ্রেজেস অ্যান্ড ওয়ার্ডস এই গ্রামারটি পরীক্ষায় আসে 2 দাগে। সর্বমোট 10টা শূন্যস্থান শূন্যস্থান কমপ্লিট করতে হয়। প্রত্যেকটা শূন্যস্থানের জন্য 0.5 করে দেওয়া হয়। তাহলে 10টা শূন্যস্থানের জন্য হয় 5 নাম্বার। ইউজ অফ ফ্রেজ অ্যান্ড ওয়ার্ডসে ভালো করতে হলে তোমাকে নিম্নোক্ত রুলগুলো মুখস্থ করার পাশাপাশি প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে, কারণ প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। 12 নাম্বার পেতে হলে অবশ্যই তোমাকে চর্চা প্র্যাকটিস করতেই হবে। বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করে দেখা যায় এই অংশটির মধ্যে শুধু 3টা টেন্সের অধিক ব্যবহার হয়ে থাকে। প্রথম হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, দ্বিতীয় ফার্স্ট ইনডেফিনিট টেন্স, তৃতীয় ফার্স্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচারটা কি? সাবজেক্ট প্লাস V1 প্লাস এক্সটেনশন। V1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, যেমন আই সি হিম, আমি তাকে দেখি। ফার্স্ট ইনডেফিনিট টেন্স স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস V2 প্লাস এক্সটেনশন, যেমন আই স হিম, আমি তাকে দেখেছিলাম। আর ফার্স্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস হেড প্লাস V3 প্লাস এক্সটেনশন, যেমন আই হ্যাড সিন হিম। এই 3টা টেন্স সম্পর্কে তোমার একটা প্রাথমিক ধারণা রাখতে হবে। যদি আমরা প্রথম নিয়মটা দেখি, ইয়াজ ইফ এবং ইয়াজ দু এর ব্যবহার। ইয়াজ ইফ এবং ইয়াজ দু এর ব্যবহারের বাংলা অর্থ যেন। শর্টকাট আমরা কিভাবে মনে রাখবো? ইয়াজ ইফ ইয়াজ দু এর শুরুতে থাকবে প্রেজেন্ট টেন্স আর শেষে থাকবে পাস্ট টেন্স। ইয়াজ ইফ ইয়াজ দু শুরুতে থাকবে প্রেজেন্ট টেন্স, মাঝখানে ইয়াজ ইফ অথবা ইয়াজ দু, শেষে থাকবে পাস্ট টেন্স। যেন উদাহরণটা লক্ষ্য করলে আমরা দেখতে পারি, যেমন হি অ্যাক্টস। অ্যাক্টসটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট টেন্সে আছে না? পরবর্তীতে দেখো হি ওয়ার। তাহলে যদি শুরুতে থাকবে প্রেজেন্ট টেন্স, মাঝখানে এস জি অথবা এস দো বলবে, শেষে থাকবে ফার্স্ট টেন্স। হি অ্যাক্টস, তার আচরণটা এরকম যেন ইয়াজিব যেন হি ওয়ার এ রিচ ম্যান, সে একজন ধনী মানুষ। আরেকটা কথা, ইয়াজিব ইয়াজ দো ইফ যুক্ত বাক্যটিতে সবসময় ওয়ার ব্যবহৃত হয়। হি এর সাথে আমরা জানি ওয়াজ হয়, কিন্তু কল্পনা অর্থে ইয়াজিব দো ওয়াজ দো ইফ এই সমস্ত বাক্যগুলোতে হি এর সাথে ওয়ার ব্যবহৃত হয় কল্পনা অর্থে। তো প্রথম রুলটা আমরা জানলাম, যদি শুরুতে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স থাকে, পরবর্তীতে থাকবে পাস্ট ইনডেফিনিট টেন্স। দ্বিতীয় রুল, যদি শুরুতে পাস্ট টেন্স থাকে তাহলে মাঝখানে ইয়াজিব অথবা ইয়াজদু আর শেষে থাকবে পাস্ট পারফেক্ট টেন্স। তো আমরা প্রথম জানলাম, যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স থাকে শুরুতে, মাঝখানে ইয়াজিব অথবা ইয়াজদু, শেষে থাকবে পাস্ট ইনডেফিনিট টেন্স। আর যদি ফার্স্ট ইনডেফিনিট টেন্স থাকে, শেষে থাকবে পাস্ট পারফেক্ট টেন্স। উদাহরণটা লক্ষ্য করলে আমরা দেখতে পারবো, হি বিহেভড, তার আচরণটি এরকম ইয়াজিফ যেন হি হ্যাড নন টু বল, সে সব কিছু জানি। লক্ষ্য করলে বিহেভড ভার্বটা কিন্তু পাস্ট টেন্সে আছে, তারপর পরবর্তীতে হেড প্লাস V3 ফার্স্ট পারফেক্ট টেন্সে আছে। শুরুতে প্রেজেন্ট টেন্স থাকলে হয় পাস্ট টেন্স, আর শুরুতে ফার্স্ট টেন্স থাকলে হয় শেষে ফার্স্ট পারফেক্ট টেন্স। এই টেন্স জানার পরে যদি তোমার এইগুলো আইডেন্টিফাই করতে সমস্যা হয়, তাহলে তুমি নিচে স্পেশাল হিন্সটা একটু লক্ষ্য করবা। যদি গ্যাপ ফিলের পূর্বে অ্যাক্টস, প্রিটেন্স, বিহেভস, টক্স এবং গ্যাপ ফিলের পরে ওয়ার অথবা হেড প্লাস V3 থাকে, তাহলে ইয়াজিব অথবা ইয়াজদু তুমি চোখ বন্ধ করে বসায় দিতে পারো। যদি উপরের টেন্স চিনতেও তোমার কষ্ট হয়, যেহেতু বলেছি আজকে অর্থ না জেনে তুমি 5 আউট অফ 5 পাবা, তাহলে তোমার জন্য এটা সবচেয়ে উপকারী হবে। যদি গ্যাপ ফিলের পূর্বে অ্যাক্টস, প্রিটেন্স, বিহেভস, টক্স এবং গ্যাপ ফিলের পরে ওয়ার অথবা হেড প্লাস V3 থাকে, তাহলে তুমি চোখ বন্ধ করে ইয়াজিব অথবা ইয়াজদু ব্যবহার করতে পারবা। এই বক্সটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই বক্সটা তোমাকে মুখস্থ করতেই হবে। এই বক্সটা তুমি একটু কষ্ট করে আধা ঘন্টা সময় নিয়ে মুখস্থ করলেও ইনশাল্লাহ তুমি অর্থ যদি নাও জানো তবে 5 আউট অফ 5 পাওয়া। এই বাস দিয়ে আছে ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজগুলো। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এই চেনার উপায়টি। এই চেনার উপায় যেগুলো আছে সেইগুলো তোমাকে একদম মুখস্থ করতেই হবে। প্রথমটা হচ্ছে ল্যাটেলন। ল্যাটেলন বাংলা অর্থ কি? তো দূরের কথা। তো দূরের কথা তুলনামূলক একটু বিশাল পার্থক্য বুঝাবে। চেনার উপায় কি? গ্যাপ ফিলের পূর্বের বাক্যটি সবসময় নেগেটিভ থাকবে, যেমন ক্যান নট, নেভার, ডোন্ট, এই শব্দগুলা থাকবে। উদাহরণের দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পারি, হি ক্যান নট বাই এ সেল ফোন, সে একটা মুঠোফোন কিনতে পারে না, লেট অ্যালোন ডেস্কটপ। আরেকটা উপায় আছে চেনার, দেখবা
শুরুতে তো নেগেটিভ থাকবে, পরবর্তীতে কমা থাকবে, শুরুতে নেগেটিভ থাকবে আর একটা কমা থাকবে, যদি থাকো তুমি অর্থ না জানলেও এখানে তুমি লেটেনন বসাই দিতে পারো। পরবর্তীতে ওয়াজবর্ন, ওয়াজবর্ন কোন অর্থে ব্যবহৃত হবে? জন্মগ্রহণ করা অর্থে। ওয়াজবর্ন ব্যবহৃত হবে জন্মগ্রহণ করা অর্থে। ওয়াজবর্ন আমরা চিনবো কিভাবে? এইগুলা হচ্ছে সবগুলো চিনার উপায়, এগুলো তোমাকে মুখস্থ করতেই হবে যদি তুমি 5/5 পেতে চাও অর্থ না জেনেও। তাহলে জন্মগ্রহণ করা অর্থে অর্থ বোঝাবে, তাহলে চিনবো কিভাবে? ওইগুলো ব্যক্তির নাম থাকবে, নির্দিষ্ট সময়ের নাম অথবা নির্দিষ্ট স্থানের নাম উল্লেখ থাকবে। যদি উদাহরণটা দিকে আমরা লক্ষ্য করি, তারেক আহমেদ ইজ এর টিচার, এদিকে তারেক আহমেদ ব্যক্তির নাম এবং শেষে গিয়েছে সাল আছে, তাই এখানে কি ব্যবহার করবো? ওয়াজ বর্ন। তাহলে ব্যক্তির নাম, নির্দিষ্ট সময়, নির্দিষ্ট স্থানের নাম উল্লেখ থাকলে ওয়াজ বর্ন ব্যবহৃত হবে। হোয়াট ডাস লুক লাইক, হোয়াট ডাস ডট ডট লুক লাইক আর হোয়াট ডট ডট লাইক, এই দুইটা কোন সময় এই দুইটা বেশ কোন সময় ব্যবহৃত হবে? হোয়াট ডাস লুক লাইক হচ্ছে অদ্ভুত কোনো জিনিস দেখার অনুভূতি বোঝাবে। হোয়াট ডাস লুক লাইক অদ্ভুত কোনো জিনিস দেখার অনুভূতি বোঝাবে। যেমন সন্তানের বাবাকে জিজ্ঞেস করে হাতিটা দেখতে কেমন, ডাইনোসর দেখতে কেমন, পৃথিবীটা দেখতে কেমন, মানে অদ্ভুত কোন কিছু একটা জিনিস দেখার অনুভূতি বোঝাবে। আর হোয়াটস ডট ডট লাইক সাধারণ গুণ জানতে চাওয়া হয়। এগুলো চিনবো কিভাবে? এটা চিনার উপায় একটাই, সেন্টেন্সে দুইটা গ্যাপ ফিল থাকবে, হোয়াট ডাস ডট ডট লুক লাইক আর হোয়াটস ডট ডট লাইক, সেন্টেন্সে দুইটা গ্যাপ ফিল থাকবে এবং শেষে কি থাকবে? প্রশ্নবোধক চিহ্ন থাকবে। উদাহরণটা দিকে যদি আমরা লক্ষ্য করি, হোয়াট ডাস দ্য আর্থ লুক লাইক, পৃথিবী দেখতে কেমন? হোয়াট ডাস দ্য আর্থ লুক লাইক, পৃথিবী দেখতে কেমন? ইট ইজ নট কমপ্লিটলি রাউন্ড। তো এটা হবে হোয়াট ডাস লুক লাইক, আর এটা হবে হোয়াটস ডট ডট লাইক। হোয়াটস ইউর সিস্টার লাইক, তোমার বোন দেখতে কেমন বা তোমার বোন সম্পর্কে একটা গুণ জানতে চাওয়া হয়। ওড রাদার, পরবর্তী পৃষ্ঠা হচ্ছে ওড রাদার। ওড রাদার বাংলা অর্থ বরং ভালো। তো ওড রাদার চিনবো কিভাবে? যদি গ্যাপ ফিলের পরে একটা দেন খুঁজে তুমি পাও, সরাসরি সেই বাক্যের মধ্যে ওড রাদার বসায় দেবা। ওড রাদার যেমন এ রিক্সা পোলার টোল্ড মি, একটা রিক্সা চালক আমাকে বললো দ্যাট যে হি would rather pull than beg, he would rather pull a রিক্সা than beg, সে ভিক্ষা করার থেকে কি তার রিক্সা চালানো তার জন্য বরং ভালো। তাহলে আমাদের চিনব কিভাবে? দেখো গ্যাপ ফিলের পরে আমরা কি পেয়েছি? দেন পেয়েছি। যদি গ্যাপ ফিলের পরে দেন থাকে তাহলে would rather তুমি ব্যবহার করবা। হ্যাভ টু এবং হ্যাজ টু, হ্যাভ টু অথবা হ্যাজ টু তেই হবে এরকম অর্থ বোঝাবে, মানে বাধ্যবাধকতা বোঝায়। হ্যাভ টু এবং হ্যাজ টু কি বোঝায়? বাধ্যবাধকতা বোঝায়। হ্যাভ টু হ্যাজ টু চিনব কিভাবে? গ্যাপ ফিলের পরে ভার্বের বেস ফর্ম বা ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে। হ্যাভ টু এবং হ্যাড বেটার সেম এক জিনিস। হ্যাভ টুর পরে ভার্বের বেস ফর্ম থাকবে, হ্যাড বেটারের পরে ভার্বের বেস ফর্ম থাকবে। তবে হ্যাড বেটার উচিত অর্থ বোঝাবে, আর হ্যাভ টু অথবা হ্যাজ টু বাধ্যবাধকতা অর্থে বোঝাবে, মানে তোমার একটা কাজ করতেই হবে এরকম বাধ্যবাধকতা বোঝাবে। আর হ্যাড বেটার উচিত অর্থ বোঝাবে। যেহেতু উদাহরণটা দিকে আমরা লক্ষ্য করি, টুমরো আই হ্যাভ এ ক্লাস এট 7:30 AM, তাহলে আগামীকাল আমার একটা ক্লাস আছে 7:30 বাজে, আগামীকাল আমার একটা ক্লাস আছে। তাই অবশ্যই কি তা আই হ্যাভ টু গেট আপ আর্লি, আমাকে খেতে হবে আই হ্যাভ টু গেট আপ আর্লি, আমাকে তাড়াতাড়ি উঠতেই হবে। যেহেতু আমার 7:30 বাজে ক্লাস আছে, তাহলে আমাকে কি করতে হবে? তাড়াতাড়ি ঘুম থেকে উঠতেই হবে। এদিকে AM হবে। তাহলে হ্যাভ টু আর হ্যাজ টু বাধ্যবাধকতা বোঝায়। যেহেতু আমার সকাল 7:30 বাজে ক্লাস আছে, অবশ্যই আমাকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতেই হবে। হ্যাড বেটার গ্যাপ ফিলের পরে B1 ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে। যেমন সুজন ইজ এ লায়ার, সুজন একজন মিথ্যাবাদী। হি হ্যাড বেটার গিভ আপ দিস ব্যাড হ্যাবিট, তার উচিত কি বদ অভ্যাসটা ত্যাগ করা। পরবর্তী অ্যাসনেস কখন ব্যবহার করবো? অ্যাসনেস শীঘ্রই অর্থ বোঝাবে, অ্যাসনেস শীঘ্রই অর্থ বোঝাবে। অ্যাসনেস চেনার উপায় কি? তোমাকে আবার বলতেছি, মাঝখানের সারি যেগুলো আছে এগুলো তোমাকে একটু সময় নিয়ে হলে মুখস্থ করতেই হবে যদি তুমি অর্থ না জেনেও 5/5 পেতে চাও। তাহলে অ্যাসনেস চেনার উপায়, পসিবল কথাটা যদি থাকে, যদি গ্যাপ ফিলের পরে পসিবল শব্দটি থাকে তাহলে তুমি অ্যাসনেস ব্যবহার করো, অথবা শীঘ্রই অর্থ প্রদানের অর্থ চিনব কিভাবে? একটি বাক্যের সাথে আরেকটি বাক্য কি থাকবে? কমা দ্বারা যুক্ত থাকবে। একটি বাক্যের সাথে আরেকটি বাক্য কমা দ্বারা
যুক্ত থাকবে। কারণ as soon as we reach the station, আমরা স্টেশনে পৌঁছাতে না পৌঁছাতে দ্য ট্রেন স্টার্টেড, ট্রেনটা কি ছেড়ে চলে গিয়েছিল। যেমন স্কুলে যেতে না যেতে স্কুল শুরু হয়ে গিয়েছিল, এরকম। as soon as মানে শীঘ্রই অর্থ বোঝায়। আর চিনার উপায়কে গ্যাপ ফিলের পরের বাক্য, দুইটা বাক্য কি থাকবে, কমা দ্বারা যুক্ত থাকবে। কমাটা হচ্ছে মেন বিষয়। পরবর্তী যদি আমরা যাই, অডিও মাইন্ড আর হোয়াটস ইট লাইক। অডিও মাইন্ড অত কোনো কিছু মনে না করলে, আর হোয়াটস ইট লাইক কেমন হয়। এই দুইটা আমরা চেনার উপায় কি, যদি গ্যাপ ফিলের পরে বারবের সাথে আমরা আইএনজি দেখতে পাই, যদি গ্যাপ ফিলের পরে বারবের সাথে আইএনজি দেখতে পাই তাহলে আমরা অডিও মাইন্ড অথবা হোয়াটস ইট লাইক ব্যবহার করব। যদি অডিও মাইন্ডের অর্থটা কোনো কিছু মনে না করলে, যে অপরিচিত একজন ব্যক্তিকে তুমি দেখতে, তাকে তো সরাসরি আদেশ করতে পারো না, তুমি তাকে বিনয়ের সহিত একটা কিছু বলতে পারো, বিনয়ের সহিত তার কাছে একটা কোনো কিছু জানতে চাইতে পারো, যেন অডিও মাইন্ড সেই ক্ষেত্রে ব্যবহৃত হয়। would you mind giving me a glass of water? The main বিষয় কি, যদি গ্যাপ ফিলের পরে বারবের সাথে আইএনজি থাকে তাহলে would you mind বসবে। আর যদি গ্যাপ ফিলের বারবের সাথে আইএনজি থাকে would you mind অথবা হোয়াটস ইট লাইক। যেমন হোয়াটস ইট লাইক ফ্লাইং ইন দ্য স্কাই, আকাশে উড়াটা কেমন হয়। আই থিঙ্ক ইউ উইল এনজয় এ লট, আমি চিন্তা করি বা আমি মনে করি তুমি এটাকে খুব উপভোগ করবে। তাহলে অডিও মাইন্ড অথবা হোয়াটস ইট লাইক কখন বলবে, যদি গ্যাপ ফিলের পরে বারবের সাথে আইএনজি থাকে। ইট ইন্ট্রোডাক্টরি, ইট এবং ডিয়ার, এই দুইটার ব্যবহার এখন আমরা শিখব। ইট এর বাংলা ইহা অর্থ বোঝাবে। তো ইট কোন সময় যদি গ্যাপ ফিলের পরে সিমস এপিয়ার্স, এই তিনটা কথা থাকে তাহলে ইট বসবে। আর কোন সময় ইট বসবে, বার্বের সাথে সবসময় সিঙ্গুলার হয়। বার্ব সবসময় মানে ইটের পরে বার্বটা সবসময় কি হবে, সিঙ্গুলার হবে, বি বার্ব হবে। ইট ইজ, ইট হ্যাজ, ইট গোস, মানে যে বার্বগুলো বসবে, বার্বগুলো সবসময় কি হবে, সিঙ্গুলার হবে। সিঙ্গুলার বার্ব আমরা চিনব কিভাবে, যেই বার্বগুলোর সাথে এস বা ইএস থাকে সেই বার্বগুলোকে সিঙ্গুলার বার্ব বলে। তাহলে সিঙ্গুলার বার্ব চিনার উপর একটাই, যেই বার্বগুলোর সাথে এস বা ইএস থাকে সেই বার্বগুলোকে সিঙ্গুলার বলে। যদি গ্যাপ ফিলের পরে কোনো বার্ব পাও, যদি বার্বটার সাথে কি থাকে, এস থাকে, তুমি ইট ব্যবহার করবে। যেমন আওয়ার স্প্রিং ইজ ভেরি চার্মিং, আমাদের বসন্ত খুব মনোমুগ্ধকর। ডিউরিং স্প্রিং ভেরিয়াস কাইন্ডস অফ ফ্লাওয়ার, ডিউরিং স্প্রিং বসন্তের সময়ে নানা রকমের ফুল ব্লুম মানে ফোটে। ইট সিমস দ্যাট এভরিথিং হ্যাজ গট আ নিউ লাইফ, দেখে ইট সিমস এটা দেখে মনে হয় দ্যাট যে এভরিথিং হ্যাজ গট এ নিউ লাইফ, প্রত্যেকে একটা নতুন জীবন ফিরে পেয়েছে। তাহলে যদি গ্যাপ ফিলের পর কি থাকে, যদি সিমস এপিয়ার্স ইজ, এই তিনটা শব্দ অথবা একটা বার্ব পাইলাম যে বার্বের সাথে এস থাকে তাহলে ইট ব্যবহার হবে। দিয়ার, কোনো কিছু আছে বা নাই অর্থ দিয়ার ব্যবহৃত হয়, কোনো কিছু আছে বা দিয়ার অর্থ দিয়ার ব্যবহৃত হয়। ইট আর ইট সবসময় কিন্তু সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। এরপরে সবসময় কি তা বি বার্ব থাকবে, অথবা ইটের পরে কি থাকবে, বি বার্ব থাকবে, অথবা যে বার্বটা থাকবে সেই বার্বটা সবসময় সিঙ্গুলার বা বার্বের সাথে এস থাকবে। দিয়ারের পরে কি থাকবে, দিয়ারের পরে লিভ থাকবে, এক্সিস্ট থাকবে। দিয়ারের পরে লিভ এক্সিস্ট থাকবে, অথবা বি ভার্ব থাকতে পারে, যেমন ইজ, আর, ওয়াজ, ওয়ার, এই বি ভার্বগুলো থাকতে পারে। তো দিয়ার কোনো কিছু আছে বা নাই অর্থে ব্যবহৃত হয়। যেমন দেয়ার ইজ নো লাইফ অন মার্স, মঙ্গল গ্রহে কোনো প্রাণের অস্তিত্ব নাই। দিয়ার মানে আছে বা নাই, দেয়ার ইজ নো লাইফ, কোনো প্রাণের অস্তিত্ব নেই কোথায়, মঙ্গল গ্রহে কোনো প্রাণের অস্তিত্ব নেই। যেমন দেয়ার ওয়াজ এ কিং নেম রবার্ট ব্রুস, একদা একটা রাজা ছিল, রাজার নাম কি ছিল, রবার্ট ব্রুস। হোয়াট ইফ, আরো সহজ, হোয়াট ইফ বাংলা যদি এমনটি হতো। যদি বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকে, তাহলে কি ব্যবহার করবো, হোয়াট ইফ ব্যবহৃত হবে। যেমন আই এম, একটা আই হবে, I am short of time, what if the train is late? শেষে কি প্রশ্নবোধক চিহ্ন আছে না, যদি শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকে তাহলে what if ব্যবহৃত হবে। হোয়াট ইফ আর হোয়াটস ইট লাইক, দেখো হোয়াটস ইট লাইক থাকলে কি শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকে। তো হোয়াটস ইট লাইকের বিষয়টা হচ্ছে বার্বের সাথে আইএনজি হয়ে তারপর প্রশ্নবোধক চিহ্ন থাকবে। কিতাবে গ্যাপ ফিলের পরে বার্বের সাথে আইএনজি থাকবে, তারপরে প্রশ্নবোধক চিহ্ন থাকবে। কিন্তু হোয়াট ইফের ক্ষেত্রে কি,
পার্টিকের ক্ষেত্রে ভার্বের সাথে আইএনজি থাকবে না, জাস্ট খালি শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে। তাহলে তোমার কাজ হলো এই রুলগুলো মুখস্থ করা, বেশি না। যদি মাঝখানে যে চিনার উপায়গুলো আছে, মাঝখানে সারির মধ্যে যে চিনার উপায়গুলো আছে, তুমি আধা ঘন্টা সময় নিয়ে এগুলা মুখস্থ করতে পারো, ইনশাল্লাহ তুমি 5 আউট অফ পাবা, যদি তুমি অর্থ ভালো করে নাও জানো। আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আর কোন বিষয়ে ক্লাস পেতে চাও কমেন্ট বক্সে জানাও, এবং ইনশাল্লাহ আমি ট্রাই করবো তোমাদের সেই বিষয়ে ক্লাস নেওয়ার জন্য। এবং এই হোয়াটসঅ্যাপ পেজের প্রচুর পরিমাণে প্র্যাকটিস এই চ্যানেলে দেওয়া হবে ইনশাল্লাহ। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ক্লাস।